সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। এনটিভির নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী আর্ট ডেমোক্রেটিক। প্রদর্শনী প্রতিদিন বেলা 11:30 থেকে রাত 8টা। এই সময় চলবে 31 আগস্ট পর্যন্ত। লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে আন্তঃস্রোত শিরোনামে ভাস্কর সুমন বর্মনের ভাস্কর্য প্রদর্শনী। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা। এই সময় প্রদর্শনী চলবে 31 আগস্ট পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। সন্ধ্যা 6:45 থাকছে খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান গ্যালারি। রাত 8:20 থাকছে রান্না বিষয়ক অনুষ্ঠান ফুড ক্যারাভান। রাত 9:40 থাকছে রাকেশ বসুর পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক চাওয়া পাওয়া। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি নাট্যকার মনসুর রহমান চঞ্চল। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, ভালো আছি। খুব ভালো লাগছে আপনাকে পেয়ে। সাধারণত আপনাকে ইন্টারভিউতে খুব একটা দেখা যায় না, যেহেতু আমরা জানি যে এনটিভির পর্দায় প্রতি সোম, মঙ্গল, বুধ রাত 9:40 যে ধারাবাহিক নাটক, নতুন ধারাবাহিক নাটক অন এয়ার যাচ্ছে, যার নাম চাওয়া পাওয়া। এই নাটকটির চিত্রনাট্য আপনার করা, স্ক্রিপ্ট রাইটিং আপনার করা। এটা জানতে চাইবো যে আমরা জানি যে আবুল বাশারের পবিত্র অসুখ, এই উপন্যাসটির ছায়া অবলম্বনে নাটকটি লেখা হয়েছে। কেমন লেগেছে কাজ করে? আমার উপন্যাস থেকে কাজ করার অভিজ্ঞতা আরও আছে। যেরকম কাছের মানুষ ছিল সুচিতা ভট্টাচার্যের লেখা, ওনার আসলে আমার লেখাটা শুরুই হয়েছে উপন্যাস থেকে আর কি। আমার নাট্যকার বলতে যেটা বোঝায় আর কি, সেখান থেকে শুরু হয়েছে। তারপরে আমরা আরেকটা কাজ করেছি ডলস হাউস, তারপরে করেছি পৌষ ফাগুনের পালা। ওইটা পৌষ ফাগুনের পালাটাও ছিল একটা উপন্যাস থেকে নিয়ে। সো উপন্যাস থেকে কাজ করতে এক ধরনের কঠিন একটা জায়গা তৈরি হয় যে আসলে উপন্যাসিকদের গল্পটাকে আমরা নাট্যরূপ দিচ্ছি, এটা ওনারা যে গুছিয়ে লেখেন বা যেভাবে লেখেন সেভাবে তো দর্শকদেরকে আমরা বলতে পারি না। আমাদেরকে সংলাপের মাধ্যমে গল্পটা তুলে ধরতে হয়। আমাদেরকে একটু মডিফাই করতে হয়, একটু এটাকে প্রিসাইজ করতে হয়, তারপরে আসলে দর্শকদের সামনে নিয়ে আসতে হয়। আমার মনে হয় যে এটা এক ধরনের ভালো উদ্যোগ যে সাহিত্যকে যদি আমরা নাটকে নিয়ে আসি, এটা আমার মনে হয় দর্শকরা খুব ভালো রেসপন্স করবে আশা করি আর কি। বেশ কিছু পর্ব তো অন এয়ার হয়ে গেছে এবং আজকেও দেখা যাবে রাত 9:40। রেসপন্সটা কেমন পেলেন, কি মনে হচ্ছে? রেসপন্সটা আমার কাছে, আমার সারাউন্ডিং যারা আছে, আমার আশেপাশের লোকজন যারা আছে, তারা এটাকে খুব পজিটিভলি দেখতেছেন যে আসলে অনেকদিন পর না একটা নাটক দেখে চোখের এবং মনের আরাম পাচ্ছি। এটাই বলেছে আর কি, জানি না। সাহিত্য নির্ভর নাটক মানেই মনে হয় সেটার ভিতরে একটা অন্যরকম নান্দনিকতা বোধ থাকে। হ্যাঁ, এবং আমরা চেষ্টাও করি, এবং এই সাহিত্যিকের মানে যে উনি যে ধারণা নিয়ে নাটকটা লেখেন, লেখকের যে বোধটাকে আমরাও চেষ্টা করি ওটাকে আসলে দর্শকদের সামনে তুলে ধরার। ওনার বোধটাকে মিলিয়ে আমাদের বোধটা এবং আমাদের পারিপার্শ্বিক যে বিষয়গুলো থাকে সেটাকেও নিয়ে আমরা কাজ করার চেষ্টা করি। এটা হয় যে আসলে যখন একটা লেখক লেখে হয়তো এটা অনেক আগের গল্প, কিন্তু আমরা যখন প্রেজেন্ট এটা মানে দর্শকের সামনে আনছি, তখন এটাকে নতুন আঙ্গিকে একটু নিয়ে আসতে হয়। হয়তো ওনার ধারণার সাথে আমাদের ধারণা হয়তো একটু পার্থক্য থাকতে পারে, তবে মূল জায়গাটাকে আমরা
ফোকাস করি আর কি, মূল জায়গাটাকে আমরা কখনো ধরবার চেষ্টা করি। করবার চেষ্টা করি। এই কাজটির অফারটা আসলে কিভাবে এলো, বা যখন এলো তখন আসলে কি মনে করে আপনি কাজটি করবার জন্য রাজি হলেন? প্রথমত হচ্ছে এনটিভির কাজ। হ্যাঁ, এনটিভির কাজ আসলে সবসময় একটা স্পেশাল কিছু, সবার জন্যই, সব রাইটারদের জন্যই, ডিরেক্টর এবং আর্টিস্টদের জন্য। কিন্তু এনটিভিতে এর আগেও আপনার লেখা হ্যাঁ, নাটক প্রচারিত এনটিভিতে এর আগেও হয়েছে। কাজ হয়েছে। তারপরে আসলে মানে আমার কাছে যেটা মনে হয় যে আমি খুব বেছে বেছে কিছু কাজ করি, এটা আমি জানি না কেন হয়, আসলে হয়ে যায় এরকম আর কি। তো এনটিভির কাজ করে অনেক নিজেকে অনেক গর্বিত বোধ করি যে আসলে একটা জায়গা যেটা দর্শক প্রিয়তার একটা জায়গা আছে, প্লাস হচ্ছে যে দর্শকরা ভালো জিনিস দেখতে চায়, ভালো জিনিসটা কোন জায়গায় দেখা যায়, সেই জায়গাটা প্ল্যাটফর্মটা হচ্ছে আমার কাছে মনে হয় এনটিভি। এনটিভি একটা স্ট্যান্ডার্ড যে মেনটেন করে এসছে এতদিন পর্যন্ত, এটার জন্য এনটিভিকে আসলে ধন্যবাদ জানাতে হয়। এবং আমাকে রাকেশ বসুর সাথে আমার অনেক কাজ হয়েছে এর আগেও, আমরা একসাথে কাজ করেছিলাম মিমেপার সাথে, কলিগই বলতে পারেন। তারপরে আমরা আলাদা হয়ে গেছি। আলাদা হয়ে গেছি দীর্ঘদিন মনে হয় কাজ করা হয়নি একসাথে। না, অনেক সিরিয়ালে কাজ করা হয়নি, 1 ঘন্টার কাজ করা হয়েছে ওর। রাকেশের অনেক 1 ঘন্টার কাজ আমি করেছি। পৌষ ফাগুনে পালার যখন ও ডিরেক্টর ছিল তখন আমি ওর সাথে কাজ করেছি। তারপরে আসলে পৌষ ফাগুনে পালার পরে আমি চলে আসছি ফ্রিল্যান্স কাজ করি একবারে। এনটিভির সাথে কাজ করার এই জায়গাটা তৈরি হলো, রাকেশ বসু আমাকে বললো যে এরকম একটা গল্প নিয়ে কাজ করতে চাচ্ছি এনটিভিতে, তো আমরা চলেন যাই একটু কথা বলি। আমরা খোকন ভাইয়ের সাথে এসে কথা বললাম, প্রোগ্রাম হেড খোকন ভাই। গল্পটা তো উনি জানেন, পড়েছেন অনেকবার। উনি খুবই অ্যাপ্রিসিয়েট করলেন যে ঠিক আছে, তোমরা যদি এরকম একটা ভালো গল্প নিয়ে কাজ করতে চাও, দেখো তোমরা যদি মানে সাকসেস হইতে পারো, এটা খুব ভালো একটা জায়গা তৈরি হবে আর কি, দর্শকদের একটা চাহিদা তৈরি হবে। অনেকদিন পরে আসলে আমাদের টেলিভিশন নাটকের গল্পের ধারাটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছিল, আমার কাছে মনে হচ্ছিল আর কি, যে আমরা একটু বোধহয় আমাদের শেকড় থেকে একটু পরিবার কেন্দ্রিক গল্পগুলো আমরা একটু কম পাচ্ছিলাম। ইদানিং কিছু হচ্ছে, কিন্তু সেটাও মানে যখন একটা জিনিস, আমাদের দেশের একটা সবচেয়ে বড় প্রবলেম, যখন একটা জিনিস কেউ শুরু করে যেটা জনপ্রিয় হইতে থাকে, তখন সবাই সেটা নিয়ে ব্যস্ত হয়ে যায়। এটা খুব খারাপ একটা জায়গা। অবশ্য একদিক দিয়ে ভালো, নতুন নতুন কিছু গল্প তৈরি হয়, কিন্তু আমাদের ওই যে নিজেদের তৈরি করা জিনিসটা আমরা তৈরি করতে পারি না, যে নিজেরাই এটা সাহস নিয়ে যে একটা উদ্যোগ নিব, এটা করতে পারি না। এই জিনিসটা আমাদের দেশের একটু জানি না, এটা মানে এটা কিভাবে বলবো, সবাই এই জিনিসটাকে সাহস পায় না, মানে আমরা তৈরি জিনিসকেই আবার তৈরি করি, এরকম অবস্থা। তবে চাওয়া পাওয়া নিয়ে বলতে চাই যে আমার কাছে অনেকদিন পর একটা ভালো কাজ করার সুযোগ পেয়েছি এবং ভালো লাগছে আর কি, অনেক ভালো লাগছে। আচ্ছা, এই যে কোনো একটি উপন্যাসের ছায়া অবলম্বনে যখন সংলাপ লিখতে হয় বা সেটাকে নাট্যরূপ দিতে হয়, সেক্ষেত্রে কিন্তু কিছু সংযোজন এবং বিয়োজন করবার প্রয়োজন পড়ে নাটকের প্রয়োজনে। সেই কাজটি আপনি কিভাবে করেছেন? এটা আমি তো একটা গল্প যখন পুরোটা শেষ করি A to Z, তখন আমার মাথার মধ্যে থাকে যে গল্পের শুরু এবং শেষ কি ছিল, এবং মাঝখানের যে বিভিন্ন শাখা প্রশাখা রয়ে গেছে গল্পের, সেটাকে আমরা একটা জায়গায় তৈরি করি আগে, সেটা আমরা আসলে কি করতে চাই, গল্পটা কোথা থেকে শুরু করতে চাই। শেষ থেকেও শুরু হতে পারে একটা গল্প, শুরু থেকেও শুরু হতে পারে একটা গল্প। সো আমরা আগে এই প্ল্যানিংটা করি। আমি একটা করি, ডিরেক্টরও একটা করে, দুজনে মিলে বসে আমরা প্ল্যানিং করি যে আমরা কিভাবে কাজটাকে শুরু করব, যেটাকে দর্শকদের কাছে একটু নতুন করে উপস্থাপন করা যায় এবং যেটা ভালোও লাগে দর্শকদের কাছে। সেই জায়গাটা আসলে আমরা নিজেরা প্ল্যানিং করে টেবিল আউট করে আসলে করতে হয়। এবং ওটাকে আমরা ধরেন একটা স্ক্রিপ্ট লিখতে গেলে তো অনেক চরিত্র চলে আসে, চরিত্রগুলোকেও তো মানে সাজিয়ে লিখতে হয়, চরিত্রগুলোকে সাজাতে হয় একটা পরিবার থেকে। একটি চরিত্র তৈরি করবার জন্য আশেপাশে আরো কয়েকটি চরিত্র খুব গুরুত্বপূর্ণ, অটোমেটিক্যালি চলে আসে। এই চরিত্রগুলোকে আমরা যখন সাজিয়ে লিখতে যাই, তখন আমাদের আগে থেকে সেই প্ল্যানিং থাকতে হয় যে আমরা এই চরিত্রকে কোথায় কোন জায়গায় মানে ব্যবহার করব, প্লেস করব। দারুণ মজার একটি ব্যাপার, এবং সেটা খুব চ্যালেঞ্জিং কিরকম আসলে, যে চরিত্রটা আসছে কিন্তু এটা প্রয়োজনটা আছে, আমরা অপ্রয়োজনীয় চরিত্রটা নিয়ে আসতে চাই না, যে চরিত্রটাকে নিয়ে আসতে চাই সেটার জন্য কোনো কাজ থাকে, যে এই চরিত্রটা কিছু প্লে করতে পারে, তার জন্য ইমপ্যাক্ট থাকে। হ্যাঁ, এই বিষয়গুলো আমরা আগে তৈরি করি যে আসলে এইভাবে এই ওয়েতে আমরা যাব। আপনি চরিত্র নিয়ে যখন ভাবছিলেন, আমরা তো এখন আসলে টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছি যে কারা কারা অভিনয় করছেন, তো আপনার মাথায় কি সেই কাস্টিংটা ছিল কিনা যে এই চরিত্রে কাকে নিলে ভালো হয়? হ্যাঁ, সেটা তো এক ধরনের থাকেই, যখন লিখতে যাই তখন মনে হয় যে এই চরিত্রটা বোধহয় উনি ভালো পারবেন, ওনাকে যায় আর কি, ওনার পার্সোনালিটির সাথে শুরু করে অ্যাক্টিং সবকিছু মিলে যায়, এরকম হয় প্রত্যেক চরিত্রের সাথে। এই চাওয়া পাওয়া নাটকের ক্ষেত্রে আপনার মাথায় ছিল কাস্টিং? আমরা কিছু কাস্টিং আমরা আগে জানতাম আর কি, যেরকম
তো বলি আর কি, হ্যাঁ প্লিজ। রাব্বিকে আমরা আগেই মানে কবি ভেবেছিলাম যে হিসেবে। কবি হিসেবে ওটাকে বেস্ট একটা মনে হয়েছিল, এবং মমকেও আমরা এরকম একটা বেঁচেছিলাম। এরকম কিছু কিছু চরিত্র আছে যে আসলে এইটার জন্য বোধহয় উনি বেস্ট। তাহলে আমার কাছে মনে হয় যখন কাস্টিংটা মাথায় থাকে তখন সংলাপটা লিখতেও অনেক সুবিধা হ্যাঁ, হয়। কিছুটা লিখতে সুবিধা হয়, কারণ ওনার যে জার্নি এটা তো আমরা জানি। Right. একজন নতুন নতুন হলেও তাকে আমরা নতুনভাবেই প্রেজেন্ট করি। যারা পুরনো আর্টিস্ট আছেন, সিনিয়র আর্টিস্ট আছেন, তাদেরকে আমরা ওই স্পেসটাই দিতে চাই, যে ওনার যে জায়গাটা। এবং আমি চেষ্টা করি যে প্রত্যেকটা চরিত্রকে একটু আলাদাভাবে প্রেজেন্ট করা। মানে একটা চরিত্র, একটা আর্টিস্ট আগে যে অভিনয় করেছেন, আগে যে কাজ করেছেন, ওইটাকে যদি একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করতে যায় আর কি, ডিফারেন্ট চরিত্র দেয়া যায়, ওই আর্টিস্টও তখন মানে নতুনভাবে একটা কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং ভালোও লাগে যে আমার এরকম চরিত্র কখনো করি নাই বা করেছি, কিন্তু এটা ডাইমেনশনটা একটু ভিন্ন। এই ফিলিংসটা আমার মনে হয় যে একটা আর্টিস্টের জন্য খুব তার জন্য চ্যালেঞ্জিং কাজটা, এবং সে করে সেটা শান্তি পায়, হ্যাঁ। স্যাটিসফ্যাকশন এবং সে মনেও করে যে আসলে একটা ভালো কাজ করলাম, একটা ডিফারেন্ট কাজ করলাম, যেটা দর্শকরা আমি বলতে পারি যে আসলে এই কাজটা না আমার জন্য একটা মানে ভালো কাজ ছিল। শুধুমাত্র দর্শকদের না, আর্টিস্টদের স্যাটিসফ্যাকশন ম্যাটার করে একজন নাট্যকারের কাছে। একদম। আমার কাছে আরেকটা জিনিস মনে হয় যে একটা প্রোডাকশন শুরু করলে শুধু আর্টিস্ট মানে রাইটার, ডিরেক্টর এবং আর্টিস্ট দিয়ে তো প্রোডাকশন হয় না, এবং আমরা যারা নিচের যা কাজ করি, ক্যামেরার পেছনে যারা কাজ করি, সবার আসলে সমান কি বলবো দায়িত্বশীলতা এবং কর্ম, হ্যাঁ, কাজের মাধ্যমে একটা ভালো কাজের স্ক্রিনে আমরা দেখতে পাই আর কি। অবশ্যই, এটা তো দিন শেষে এটা একটা টিম ওয়ার্ক। হ্যাঁ, একদম একদম টিম ওয়ার্ক। আচ্ছা, কাছের মানুষের কথা বলছিলেন, যেটা আপনার প্রথম লেখা নাটক, এবং আমাদের নন্দিত অভিনেত্রী এবং নির্মাতা আফসানা মিমির কাজ ছিল সেটা। প্রথমবারের মতন ওনার সাথে কাজ কেমন লেগেছিল? সেটা ওই এনটিভির পর্দায়। হ্যাঁ, এনটিভির পর্দায়। মজার বিষয় হচ্ছে যে আমি যখন থিয়েটার করি তখন চিত্রলেখা গুহ, চিত্রাদি বলি আমরা ওনাকে বললাম যে আমি একটু মিডিয়াতে কাজ করতে চাই, থিয়েটার করি তো একটু মিডিয়াতে কাজ করতে চাই, মানে মেইন স্ট্রিমে কাজ করতে চাই, টেলিভিশনে কাজ করতে চাই। তিনি বলে চল একদিন তোকে আফসানা মিমির সাথে দেখা করে নিয়ে আসি। তো ওনার অফিস তখন ডিওচেস, সম্ভবত মহাখালী ডিওচেস, ওইখানে মাছরাঙ্গা অফিস ছিল, মাছরাঙ্গা প্রোডাকশন হাউস। ওইখানে গিয়ে আমাকে পরিচয় করে দিলেন, এবং তারপর দিন থেকেই ওনার সাথে কাজ করা শুরু। আমার কাছে ওটা স্বপ্নের মতো আসলে, যে তখন আফসানা আমি মানে কি বলবো, মানে ওইখান থেকে শুরু। এবং মিমি আপা আমাকে আস্তে 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 একটা জায়গা তৈরি করে দিলেন, এবং হঠাৎ করেই বললেন যে আচ্ছা তুই এই কাজটা শুরু কর, আমি আছি। মানে মিমি বেসিক্যালি মিমি আপাই আমাকে সবকিছু ইয়ে করে দিয়েছেন, গাইডলাইন থেকে শুরু করে সবকিছু করেছেন। তারপরে আস্তে আস্তে কাজ শুরু করলাম। কাছের মানুষের একটা মজার বিষয় ছিল, কাছের মানুষে আমরা দুজন রাইটার হিসেবে কাজ করতেছিলাম। একটা হচ্ছে তাজিন আহমেদ এবং আমি। শুরুটা করেছিলাম দুজনেই, কিন্তু পরবর্তীতে আর করা হয়নি। তাজিন আপা একটু কোনো কারণে হয়তো আমাদের সাথে আর কাজ করেন নাই, পরে আমি এটা কন্টিনিউ করেছি। দীর্ঘ ধারাবাহিক ছিল এটা। দীর্ঘ ধারাবাহিক ছিল। তারপরে ডলস হাউস। আচ্ছা, মানে পরপর এরকম কয়েকটি ধামাকাদার কাজ আপনার করা হয়েছে, কিন্তু আপনাকে আমরা আসলে স্ক্রিনে খুবই কম দেখেছি, মানে ইন্টারভিউ বা যে কোনো রকম সাক্ষাৎকার বলি, যে কোনো কিছুতে। মানে এটা কেন? এটা আপনি কি খুব নিভৃতচারী মানুষ বলে? হয়তো পারে, এটা এক ধরনের, এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে আমার কথা কেউ ডাকে নাই, এটা হতে পারে। আসলে আমি আসলে একটু আড়ালেই থাকতে ভালোবাসি। প্রথম যখন থিয়েটার শুরু করি তখন ভাবছিলাম যে অ্যাক্টিং করবো, মানে অ্যাক্টর হব। অ্যাক্টিং করা মানেই হচ্ছে যে অনেক বড় কিছু, যে অ্যাক্টর হব। সবাইকে দেখতাম তখন, স্টারদের দেখতাম, মনে করতাম যে আমিও স্টার হয়ে যাব। পরে মনে হলো যে অ্যাক্টিং করা আমার জন্য খুব কঠিন একটা কাজ, অনেক কঠিন একটা কাজ। থিয়েটারে কাজ করেছি, অ্যাক্টিং করেছি, প্রায় 50-60টা শো করেছি আমি। কিন্তু তারপরে আর মানে মনে হলো যে আমি একদমই আমার কাছে ভালো লাগে নাই মানে আমি পারি না আসলে অ্যাক্টিং করতে। আচ্ছা, এই যে গল্প লিখতে পারি বা গল্প বলতে পারি, চরিত্রগুলোকে দিয়ে গল্প বলাতে পারি, সংলাপ বলাতে পারি, এই ব্যাপারটা কবে রিয়েলাইজ করলেন আপনি? এটা আমি কখনো নাট্যকার হব এটা আমি কখনো ভাবিই নাই। আচ্ছা, বেসিক্যালি আমি নাটকের মানে মিডিয়াতে আসবো এটাও কখনো ভাবি নাই। এটা থিয়েটার করা থেকে শুরু করেই আমার আসলে একটু একটু করে এই জায়গাটা থেকে আমার ভালো লাগা তৈরি হলো। থিয়েটার করতাম, মানে অনেক পরিশ্রম করতাম। আমি থাকি টঙ্গীতে। আচ্ছা, থিয়েটার আমাদের অফিস ছিল আরামবাগে। তখন টঙ্গী থেকে আরামবাগ আসতাম প্রতিদিন। মানে তখন মনে হতো যে থিয়েটার করা যেত বোধহয় আমার জীবনের একটা মানে অন্যরকম একটা অংশ। একদম তাই, এরকম মনে হয়েছে।
তারপরে আস্তে আস্তে আসলে তার আগে কখনোই মনে হয়নি কিন্তু লেখালেখি করতেন না লেখালেখি এটা স্কুল লাইফে কলেজ লাইফে যেটা হয় আর কি, ছোটখাটো কবিতা লেখা, কিন্তু লেখালেখির কখনো এরকম ইচ্ছা আমার ছিল না। এটা তৈরি হয়েছে মিমিয়াপার সাথে থাকতে থাকতে। আচ্ছা, একেবারে ওই জায়গায় তৈরি হয়েছে, তার আগে কখনোই মনে তাহলে আমার কাছে মনে হয় আপনি অনেক বই পড়তে ভালোবাসেন। হ্যাঁ, সেটা অবশ্যই। না হলে তো এটা আসলে ওই জায়গাটা ছিল, ওই জায়গাটা ছোটবেলা থেকেই ছিল। এই জন্যই হয়তো একটু জানি না, মনে হয়েছে যে লেখালেখিটা আমার জন্য একটু তুলনামূলকভাবে ইজি আর কি। কিন্তু অ্যাক্টিং করতে বললেন এটা খুবই খারাপ জিনিস, ইন্টারভিউ দিতে বললেন এটা খুব আমার জন্য এম্বারাসিং, যে আমি আসলে পারি না মানে আমার কাছে মানে আমি একটু ক্যামেরার পেছনে থাকার লোক আর কি, সবসময় এটা থাকতে চাই। একক নাটক, ধারাবাহিক নাটক, সব ধরনের নাটকে তো কাজ করা হয়েছে। আমরা তো এখন আসলে ওটিটির কন্টেন্টগুলো একটু ডিফারেন্ট দেখি। মানে একেবারে চ্যানেলগুলোর যে কাজগুলো গতানুগতিক কাজের বাইরে ওটিটি আমাদের একটু ডিফারেন্ট একটা কি বলবো, অন্যরকম একটা মডেল উপস্থাপন করিয়েছে আমাদের সামনে। আবার ইউটিউবের কাজের ধরন কিন্তু একেবারে আলাদা। তো আমি জানি না আপনি কি এখন ওটিটির কাজ বা ইউটিউবের কাজগুলো করছেন? ইউটিউবের কাজ করা হয়েছে অনেকগুলা, ইউটিউবের ওটিটির কাজ এখনো করা হয়নি আমার কাছে। আমি অনেক প্রপোজাল দিয়েছিলাম, কিন্তু কাজ করা হয়নি এখনো পর্যন্ত। আমার কাছে আলাদা, অবশ্যই আলাদা। এটা আলাদা হওয়ার অনেকগুলো কারণ আছে আসলে। মানে টেলিভিশন নাটক, ইউটিউব এবং ওটিটির প্ল্যাটফর্মগুলোই আলাদা। আমরা টেলিভিশনে অনেক কিছু বলতে গেলে আমাদের একটা সেন্সরের ব্যাপার থাকে, যে আমরা একটা নীতিমালার মধ্যে থাকি, কিন্তু এই দুইটা জায়গায় সেই নীতিমালার জায়গাটা বাউন্ডারিটা থাকে না। সো আমাদের মানে আমরা নিজের মতো করে বলতে পারি, স্বাধীনতা থাকে। আবার বেশি স্বাধীনতাটাও খুব খারাপ জিনিস। যেরকম চ্যানেল মানে ইউটিউবে যে কাজগুলো হয়, সবগুলোকে খারাপ বলবো না, কিন্তু কিছু কিছু কাজ আছে, কিছু কিছু নাম আছে, এগুলোকে আসলে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি। ডায়লগ কি ডিফারেন্ট হয় কিনা? ডায়লগ ডিফারেন্ট হওয়ার দুটো কারণ আছে। একটা টেলিভিশনের জন্য, টেলিভিশন আসলে একটা প্ল্যাটফর্ম, তো ইনস্টিটিউট, তো আর ইউটিউব তো আসলে ওই জায়গাটা তো না। সো ওখানে কিছু মানে আমাদের কিছু দর্শকরা আছেন যারা এই ডায়লগগুলো পছন্দ করে, ওই ডায়লগগুলো দিলে দর্শকরা খুব পছন্দ করে, এবং ইউটিউবের ভিউটা আসলে ওই ডায়লগের জন্য এবং কিছু ক্যাচি নাম এটার জন্য হয়ে যায় আর কি। ইয়েটা আছে, ডিফারেন্টটা অবশ্যই আছে। তবে মূল ধারাটা আমার কাছে মনে হয় টেলিভিশন এখন পর্যন্ত টেলিভিশন মূল ধারাটা বজায় রেখেছে এবং কাজ করবে আশা করি। আদর্শটা বজায় রেখে আসলে কাজ করে যাচ্ছে, কারণ আমাদের সমাজের একটা স্ট্যান্ডার্ড তো মেইনটেইন করতে হবে। অবশ্যই বড়টা আমরা যতই স্বাধীনতা পাই, যতই নিজেকে বড় কিছু মনে করি, আমরা আমাদের সামাজিকতার বাইরে যেতে পারবো না। এটা যাওয়াটা ঠিকও হবে না আমার কাছে মনে হয়েছে। এথিক্সের তো একটা ব্যাপার থেকেই যায়। একটা ব্যাপার আছে। চলচ্চিত্র নিয়ে ভাবনাটা কি? চলচ্চিত্র নিয়ে ভাবনা হচ্ছে, আমার প্রথম চলচ্চিত্র একটা করেছিলাম, এটা সৈয়দ নাবিল আশরাফ নামে একজন ডিরেক্টর ছিলেন, উনি শুটও করেছিলেন, সব কিছু রেডি ছিল, ডাবিংও হয়ে গেছে, কিন্তু কেন জানি ওটা মুক্তি পায়নি। এটা অনেক আগের কথা বলছি, 10-11 দিকে। আচ্ছা, এখন যদি চলচ্চিত্র নিয়ে ভাবেন তাহলে কোনো গল্প কি মাথায় ঘোরে বা চলচ্চিত্র চিন্তা কাজ করছে কিনা? জি, আমার বেশ কটা নিজের গল্প আছে, যেটাকে আমি চাই যে আমার একটা ড্রিম প্রজেক্টের মতো আর কি, যেটাকে আমি আসলে চাই যে কেউ নিক, সেটা নিয়ে কাজ হোক। আশা করি যে হবে, সামনে একটা প্ল্যান আছে করার জন্য। হ্যাঁ, অবশ্যই পরিকল্পনা থাকলে সেটার বাস্তবায়ন থাকে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর এনটিভির পর্দায় প্রতি সোম, মঙ্গল, বুধ রাত 9:40 দর্শকরা যে চাওয়া পাওয়া দেখছে, যেটা রাকেশ বসু পরিচালনা করছেন, এবং আপনার নাট্যরূপে নাটকটি যেন সফল হয়, এনটিভির অন্যান্য নাটকগুলোর মতন যেন দর্শকদের গ্রহণযোগ্যতা পায়, চাওয়া পাওয়া, সেটাই আমাদের চাওয়া। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে আসবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, এনটিভিকে অনেক ধন্যবাদ আজকে আমাকে আমন্ত্রণ করার জন্য। আর সবাই চাওয়া পাওয়া দেখবেন, চাওয়া পাওয়ার সঙ্গে থাকবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন ntvnimontrone@ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।